আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি আছি আদিবা রহমান রিফা। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের বইয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা গদ্য পড়বো, সেটা হচ্ছে শুভা। আমার আসলে এটা বলার অপেক্ষা রাখে না, তোমরা যদি দেখো যে প্রিভিয়াস ইয়ার গুলোতে সবসময় শুভা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, ঘুরে ফিরে শুভা কিন্তু মিস যায় না। খুব কমই আমরা প্রশ্ন দেখি যেখানে হচ্ছে শুভা থেকে প্রশ্ন আসেনি বোর্ড প্রশ্নে। তো শুভা খুব ইম্পর্টেন্ট এবং আরো ইম্পর্টেন্ট কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ঠিক আছে, তো এটা বলার অপেক্ষা রাখে না আসলে যে শুভা তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট। আসলে আমরা হচ্ছে কালক্ষেপণ না করে শুভা ছোট গল্পটা পড়া শুরু করি। আমরা প্রথমেই জানি যে শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প এবং আমরা শুরু করি লেখক পরিচিতি দিয়ে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুইজন লেখকের কবি পরিচিতি থেকে ঘুরে ফিরে প্রত্যেক বছর এমসিকিউ কিংবা জ্ঞান চলে আসে। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্কিপ করার কোনো উপায় নেই। আসলে আমরা খুব ভালো করে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটা জানি। আসলে কেন তাকে আমরা বিশ্বকবি বলি, কেন তাকে কবিগুরু বলি, চলো আমরা জেনে নেই। শুরুতেই কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে। 25শে বৈশাখ 1268 সালে, এটা বঙ্গাব্দ। ঠিক আছে, 1268 বঙ্গাব্দ। এখানে বঙ্গাব্দ লিখে রাখি। সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। আচ্ছা, এতটুকু এসে আমরা একটু থামবো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয় যতটুকু দেখলাম, মনে রাখবে রবীন্দ্রনাথ এবং নজরুলের শুধু জন্মসাল এবং মৃত্যুসাল শুধু খ্রিস্টাব্দটা না, বরং যে বঙ্গাব্দটা আছে ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ বাংলা সাল অথবা খ্রিস্টাব্দ যে কোনো একটা চলে আসতে পারে। এখন ধরো তোমার বাংলা সালটা মনে আছে কিন্তু খ্রিস্টাব্দটা মনে নেই, অথবা তোমার খ্রিস্টাব্দটা মনে আছে কিন্তু বঙ্গাব্দটা মনে নেই, তখন তোমরা কি করবে বলো তো? সবচেয়ে ইজি একটা উপায় হচ্ছে ইংরেজি সাল থেকে, অর্থাৎ খ্রিস্টাব্দ থেকে তোমরা যদি -593 করো, এই সংখ্যাটাকে যদি মাইনাস করো তাহলে কি পাওয়া যাবে বলো তো? বঙ্গাব্দ পাওয়া যাবে। বঙ্গাব্দ পাওয়া যাবে, অর্থাৎ তোমরা 1861 থেকে 1268 যদি মাইনাস করো তাহলে কিন্তু 593 পাবে, বা 1861 থেকে যদি 593 মাইনাস করো তাহলে 1268 পাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম জন্ম 1268 সালে এবং খ্রিস্টাব্দ কত? 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি কেন বলা হয়? মহা ঋষি মহর্ষি। উনি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রাহ্ম ধর্ম প্রবর্তন করেন, এবং ব্রাহ্ম ধর্ম কি এটা তোমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে জানতে পারবে। এটা হচ্ছে পুরোপুরি নতুন একটা মতবাদের জন্ম দেন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এবং তাকে এই জন্যই কিন্তু মহর্ষি বলা হয়। তার পিতামহ বা তার দাদার নাম ছিল হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়কর বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। কত বছর বয়সে? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন মাত্র 15 বছর বয়স, তখন তার বনফুল কাব্য প্রকাশিত হয়। অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, কি লিখবে বলো তো? বনফুল কাব্য প্রথম কাব্য। প্রথম কাব্যগ্রন্থ। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।
কত সালে লাভ করেন? 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম এশীয় যিনি কিনা তোমার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য। এবং এটার সাথে সাথে একটা এডিশনাল ইনফরমেশন মনে রাখবে, এই গীতাঞ্জলি কাব্যটা তোমাকে হচ্ছে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় ওটা কিন্তু ইংরেজি কোনো সাহিত্যের জন্য দেওয়া হয়। এই গীতাঞ্জলি কাব্যটাকে রবীন্দ্রনাথ ঠাকুর হিমসেলফ একটা ইংলিশ অনুবাদ করেন যেটার নাম ছিল হচ্ছে সংস অফারিংস, ঠিক আছে। এবং এই বইটির ভূমিকা লিখেছিল ইংরেজ কবি W.B. ইয়েটস। এটা শুধু একটু মনে রাখবে তোমরা। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। একটা কথা প্রায়ই বলা হয়, তোমরা দেখবে যে রবীন্দ্রনাথ একাই বাংলা সাহিত্যকে 100 বছর এগিয়ে নিয়ে গেছেন। অর্থাৎ সাহিত্যের এমন কোন শাখা নেই যেটাতে আমরা রবীন্দ্রনাথের পদচারণা পাবো না। এক্সেপশন হচ্ছে তোমার মহাকাব্য, উনি মহাকাব্যে হাত দেননি। তা বাদে যতগুলো শাখা আছে রবীন্দ্রনাথ কিন্তু সবগুলোকে সমৃদ্ধ করেছেন, ঠিক আছে। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। নাট্য প্রযোজক মানে প্রডিউসার, ঠিক আছে। তিনি কোন নাটক প্রযোজনা করতেন বলতো? তখন তো আর টিভি নাটক ছিল না, তখন মঞ্চ নাটক প্রযোজনা করতেন এবং তিনি কিন্তু নাটকে অভিনয় করেছেন, ঠিক আছে। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য, ঠিক আছে। এই যে আমরা নামগুলো পড়লাম, আসো একটু দেখি কোনটা কাব্যগ্রন্থ, কোনটা উপন্যাস, কোনটা নাটক, ঠিক আছে। একটু আমরা মনে রাখার ট্রাই করবো এটা। দেখো এখানে তোমার মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ ওনার, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। পরে কি কি আছে দেখো। এরপরে আমরা পাচ্ছি চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। এই যে এগুলো পাচ্ছি না, এই শেষের কবিতা অবধি, অর্থাৎ চোখের বালি থেকে শেষের কবিতা অবধি, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ওনার উপন্যাস। উপন্যাস। এরপরে আছে দেখো বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, এই তিনটা যে আমরা পাচ্ছি, এই তিনটা হচ্ছে ওনার নাটক। এই তিনটা কি তাহলে? নাটক, নাটক। এরপরে গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ তো বুঝতেই পারছো, ছোট গল্পের সমাহার। এই শুভা গল্পটিও কিন্তু আমরা গল্পগুচ্ছ থেকে নিয়েছি, ঠিক আছে। এটার উৎস যদি বলা হয় তাহলে লিখবে গল্পগুচ্ছ, গল্পগুচ্ছ, ঠিক আছে। এরপরে বিচিত্র প্রবন্ধ, এটা হচ্ছে তার বিভিন্ন প্রবন্ধের সমাহার ইত্যাদি। 22শে শ্রাবণ, 1348 সালে, অর্থাৎ 1348, এটা কি বঙ্গাব্দে, বঙ্গাব্দে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোথায় মারা যান? কলকাতায় মারা যান। জন্ম কলকাতায়, মৃত্যুও কলকাতায়। এবং কত বঙ্গাব্দ? 1348 বঙ্গাব্দ এবং 1941 খ্রিস্টাব্দ। তাহলে আমরা একদম শুরুতে এখানে লিখে রাখি খ্রিস্টাব্দ কত? 1861 থেকে 1941 এবং বঙ্গাব্দ হচ্ছে 1268 থেকে 1348, ঠিক আছে। তাহলে উনি টোটাল কত বছর বেঁচে ছিলেন? 80 বছর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন, ঠিক আছে।
এরপরে আসো আমরা একদম মূল পাঠে চলে যাব এবারে। মূল পাঠ শুরু করার আগে আমরা বলি শুভা গল্পটা কিন্তু একটা বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে লেখা, ঠিক আছে? তোমাদের এই পুরো গল্পটা তোমাদের মাধ্যমিকের সিলেবাসে ইনক্লুড করার একটা কারণ হচ্ছে এই যে সমাজে যে বিভিন্ন প্রতিবন্ধী মানুষেরা থাকে না, বাক প্রতিবন্ধী, কেউ বা শ্রবণ প্রতিবন্ধী, কেউ হাঁটতে পারে না ঠিকভাবে, তারপরে এক একজনের এক এক ধরনের প্রবলেম থাকে। এই প্রতিবন্ধকতাগুলো মানুষের স্বাভাবিক জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলে এবং সমাজে আসলে তাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কি কোন কোন জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায়, এই জিনিসগুলো বোঝার জন্যই কিন্তু শুভা গল্পটা তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। খুব অসাধারণ একটা গল্প। আসো আমরা শুরু করি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। অর্থাৎ এখানে আমরা কেন্দ্রীয় চরিত্রকে একদম শুরুতেই পেয়ে যাচ্ছি, যার নাম কি সুভাষিনী। সুভাষিনী। এখন আমরা তো জানি তাই না, উপসর্গটি দ্বারা কোনো একটা শব্দকে পজিটিভলি বিশেষায়িত করা, অর্থাৎ সু দিয়ে মানে পজিটিভ কোনো কিছু বোঝানো হয়। যেমন আমরা হচ্ছে আমাদের যে বাংলা এবং সংস্কৃত উপসর্গগুলোর মধ্যে যে 4টি উপসর্গ কমন, 4টি কি কি? আশু, বি, নি। এই যে এখানে একটা উপসর্গ পাচ্ছি সু, এই সু শব্দটা কোনো কিছুর সামনে যখন ব্যবহার করা হয় তখন ওই জিনিসটাকে আরো পজিটিভলি বিশেষায়িত করা হয় বা তোমার ওই জিনিসটাকে আরো ওয়াইডলি বোঝানো হয়, ঠিক আছে? সুভাষিনী মানে কি? যার ভাষা অনেক সুন্দর। সুভাষিনী, ভাষিনী মানে যার ভাষা রয়েছে, আর সুভাষিনী মানে যার ভাষা সুন্দর বা যার সুন্দর ভাষা রয়েছে। তাহলে সু উপসর্গটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সুন্দর ভাষা রয়েছে যার। সুন্দর ভাষা রয়েছে যার, তাকে বলা হয় সুভাষিনী, ঠিক আছে? সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী এবং সুহাসিনী নাম দেয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন দেখো, অর্থাৎ কি, তার সুভাষিনীর আরো দুটি বড় বোন ছিল, একজনের নাম ছিল সুকেশিনী এবং একজনের নাম ছিল সুহাসিনী। সুকেশিনী মানে কি? যার কেশ বা চুল অনেক সুন্দর, তাকে বলা হয় সুকেশিনী, ঠিক আছে? অর্থাৎ সুকেশিনী অর্থ সুন্দর চুলের অধিকারী, এবং সুহাসিনী অর্থ যার হাসি সুন্দর বা সুন্দর হাসির অধিকারিণী, যে তাকে বলা হয় সুহাসিনী। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। আমাদের বাঙালি ফ্যামিলি গুলোতে কি দেখা যায় বলতো, যে সাধারণত ছোট সন্তান যারা, তাদের নামগুলো বড় যে সন্তানগুলো তাদের সাথে কোনো না কোনো ভাবে মিলিয়ে রাখার চেষ্টা করা হয়, যাতে দুইজন বোন বা দুইজন ভাই বোন এটা যাতে বোঝানো যায়, ঠিক আছে? এরকম হয় না যে রহিম করিম, সাধারণত এরকমই তো হয়, বড় ভাই বা বোনের নাম যা হয় তার সাথে সাধারণত মিলিয়ে বাঙালি পরিবারগুলোতে ছোট ভাই বা বোনের নামটি রাখা হয়। এই জন্য সুকেশিনী এবং সুহাসিনীর পরে যখন তাদের বাবার আরেকজন কন্যা হলো, তখন তার নাম রাখা হলো কি? সুভাষিনী, ঠিক আছে? এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। এই যে আমরা আমাদের শুভাকে পেয়ে গিয়েছি এখানে, ঠিক আছে? দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় মানে কি? দস্তুর মতো মানে দস্তুর শব্দটির অর্থ রীতি বা রেওয়াজ, ঠিক আছে? দস্তুর মতো হচ্ছে রীতিমতো। এখন দেখো কেন বলছে দস্তুর মতো। তৎকালীন বাঙালি সমাজে কিন্তু একটা রীতি ছিল যে তোমার মেয়েদের বিয়েতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, ঠিক আছে? এই জন্য বলছে দস্তুর মতো বা রীতিমতো অনুসন্ধান ও অর্থ ব্যয়। রীতিমতো অনুসন্ধান মানে খোঁজাখুঁজি, একটা মানে ফ্যামিলি খোঁজার পর বা পাত্র খোঁজার পর, ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। অর্থাৎ অনেক অর্থ রীতি, যেটা বাঙালি রীতি, সেটা অনুযায়ী অনেক অর্থ ব্যয় করে এবং অনেক খোঁজাখুঁজি করে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গিয়েছে।
এখন ছোট যে মেয়েটি অর্থাৎ আমাদের শুভার কথা বলা হচ্ছে, সে হচ্ছে তার পিতামাতার নীরব হৃদয় ভার, অর্থাৎ যে হৃদয় ভারটা মানে মনের মধ্যে একটা ভার আছে কিন্তু সেটা প্রকাশ করা যাচ্ছে না, এরকম একটা ভার হয়ে সে বিরাজ করছে। বিরাজ করা মানে কি? থাকা। ঠিক আছে, বিরাজ করা মানে থাকা। নীরব হৃদয় ভারের মতো, নীরব মানে হচ্ছে যেটা দেখা যায় না। দেখা যায় না এমন একটা হৃদয় ভারের কথা বলছে, যে নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। এখানে কি বলছে দেখো, যে কথা কয় না অর্থাৎ এখানে যারা কথা বলে না, অর্থাৎ এখানে আক্ষরিক অর্থে আমরা শুভাকে বুঝতে পারছি। ঠিক আছে, শুভার কথা বলা হচ্ছে যে একটা মানুষ যদি কথা বলতে না পারে, কিন্তু সে কথা বলতে না পারলেও তার যে অনুভব শক্তি আছে, সে যে সবকিছু বুঝতে পারে, এটা আশেপাশের মানুষ বুঝতে পারে না বা বুঝে এটা না বোঝার ভান করে। এই জন্য শুভার সাক্ষাতেই মানে কি? শুভার সামনেই। সাক্ষাতেই মানে শুভার সামনেই। শুভার সামনেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। অর্থাৎ তার যে এই যে একটা মেয়ে যে কথা বলতে পারে না, তার ভবিষ্যতে আসলে কি হবে, সে কিভাবে সারভাইভ করবে, তার জীবন কিভাবে চলবে, এই জিনিসগুলো নিয়ে মানুষ হচ্ছে অনেক কথা বলতো, এবং সেই কথাগুলো কিন্তু শুভার আড়ালে বলতো না, শুভার সামনেই বলতো। শুভা যে কথা বলতে না পারলেও কথাগুলো তার যে বোধগম্য হয়, সে যে অনুভব করতে পারে, এটা আশেপাশের মানুষ বুঝতে চাইতো না। ঠিক আছে, তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। কি বলছে দেখো, বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। এখানে শুভার কথা বলা হচ্ছে যে শুভার সামনে তার আশেপাশের মানুষ, তার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীরা যখন এভাবে বলতো যে এই মেয়েটার আসলে কি হবে, মেয়েটা তো কথা বলতে পারে না, তার ভবিষ্যৎ নেই, এই কথাগুলো যখন বলতো, তখন ছোটবেলা থেকেই সে তার মধ্যে একটা ধারণা জন্মে গিয়েছিল যে বিধাতার অর্থাৎ সে স্রষ্টার, বিধাতা শব্দের অর্থ কি? স্রষ্টা। স্রষ্টার অভিশাপ রূপে, অভিশাপ কি এখানে একটা মানে অভিশাপ কি অর্থ ব্যবহার করা হয়? কার্স। হ্যাঁ, ধরো এরকম মনে করা হয় যে স্রষ্টা যদি কারো উপর বিরূপ হন বা কারো উপর সন্তুষ্ট না থাকেন, তখন তাকে অভিশাপ দেন। ঠিক আছে, এবং সেই অভিশাপ স্বরূপ শুভা মনে করত যে সে তার পিতৃগৃহে মানে তার বাবার বাসায় বা তার বাবা মার কাছে আর কি, বাবার বাসায়, পিতৃগৃহে মানে বাবার বাসায় আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। ছোটবেলা থেকেই তো তার সামনে এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতো, তার ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা প্রকাশ করত। এই জন্য সে ছোটবেলা থেকেই মনে করত যে সে তার বাবার কাছে বা তার বাবা মা, তার পরিবারের কাছে সে একটা অভিশাপ স্বরূপে জন্মগ্রহণ করেছে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। অর্থাৎ দৃষ্টিপথ মানে কি? কারো দৃষ্টিগোচর হতে চেত না। ঠিক আছে, এই লাইনটার অর্থ কি? যে সে যখন নিজেকে একটা অভিশাপ হিসেবে চিন্তা করত তার পরিবারের, তখন সে ছোটবেলা হতেই নিজেকে একটু লোকচক্ষুর আড়ালে বা অন্তরালে থাকার চেষ্টা করতো। ঠিক আছে, সে নিজেকে একটু শ্যাডোই অবস্থায় রাখার চেষ্টা করতো, যাতে মানুষ তাকে না দেখে এবং তার এসব কথা শুনতে না হয়। বলছে মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি। যখন তাকে নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা সবাই প্রকাশ করছে, তখন তার মনে মাঝে মাঝে এই ধরনের কথা উদয় হতো যে আমাকে সবাই যদি ভুলে যায়, তাহলেই হয়তো আমার এই ত্রুটিটার কথা সবাই ভুলে যাবে, আমি যে কথা বলতে পারি না, এবং এভাবে ভুলে গেলেই আমি আসলে বেঁচে যাই, কারণ কেউ আর তখন আমাকে নিয়ে কথা বলবে না। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বলছে যে বেদনা তো কেউ কখনো ভুলে না, কারো যে কষ্ট থাকে সেটা তো কেউ কখনো ভুলে না।
সুভাষিনী যে বা সুভা যে কথা বলতে পারে না, এটা তার পিতামাতা সবসময় মনে থাকে, এবং তাদের যে একটা মেয়ে এরকম প্রতিবন্ধী সেটা তাদের মনে সবসময় জাগরুক থাকে। জাগরুক থাকা মানে জেগে থাকা বা মনের মধ্যে সবসময় স্পষ্ট হয়ে থাকা। জাগরুক শব্দটার অর্থ হচ্ছে জেগে থাকা, বা এখানে ব্যবহৃত হয়েছে এটা মনে থাকা অর্থে। বিশেষত মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। কে, এটা হচ্ছে এমসিকিউ আসে অনেক সময়, কে তাহাকে নিজের ত্রুটি স্বরূপ দেখিতেন? উত্তর হবে মা। মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। দেখো আমাদের বাঙালি যে সোসাইটি গুলো, এগুলো আসলে কিরকম করে ফাংশন করে, এখানে দেখা যায় কি কোনো মেয়ের যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে মা মনে করেন কি এটা তার দোষেই তার মেয়েটা এরকম হয়েছে, ঠিক আছে? কারণ মারা পুত্র অপেক্ষা মেয়েদেরকে বা কন্যাদেরকে নিজেদের প্রতিচ্ছবি হিসেবে বেশি দেখেন। এই জন্য শুভার যে একটা প্রতিবন্ধকতা ছিল, সে যে কথা বলতে পারতো না, শুভার মা কিন্তু এটাকে নিজের একটা তোমার ত্রুটি স্বরূপ বা নিজের একটা দোষ স্বরূপ দেখতো। এখানে ত্রুটি স্বরূপ শব্দটার অর্থ কি? ত্রুটি স্বরূপ শব্দটার অর্থ হচ্ছে দোষ স্বরূপ বা দোষ হিসেবে। দোষ হিসেবে দেখতেন, ঠিক আছে? বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা একটু যেন বেশি ভালোবাসিতেন। অর্থাৎ এখানে আমরা শুভার বাবার নামটি পেয়ে যাচ্ছি, এটা কিন্তু জ্ঞানে আসে এবং এমসিকিউতে আসে। তাহলে তার বাবার নাম কি? বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ বানানটা একটু মনে রাখবে, মধ্যনয় দীর্ঘ ইকার, ঠিক আছে? বাণীকণ্ঠ বানানটা ভুল করো না। বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্যান্য মেয়েদের তুলনায় একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা যাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কিন্তু মাতা বা মা, শুভার মা শুভাকে কি নিজের গর্ভের কলঙ্ক, কলঙ্ক কি একটা কালো স্পট বা একটা ব্যাড একটা কোন নেগেটিভ কোনো কিছু হিসেবে এখানে দেখানো হয়েছে। কলঙ্ক কি? কালো দাগ বা নেগেটিভ কোনো কিছু। গর্ভের কলঙ্ক বা মায়ের যে গর্ভ, সে যে তার মা যে তাকে জন্ম দিয়েছে, এটা হচ্ছে সে তার গর্ভের একটা তোমার নেগেটিভ কোনো কিছু বা একটা খারাপ জিনিস হিসেবে শুভাকে দেখতো, শুভার মা, ঠিক আছে? এবং এভাবে দেখে তার প্রতি খুব বিরক্ত ছিল যে তার জন্ম হয়েছে দেখেই হয়তো তাদের জীবনে এত অবস্ট্যাকেল আসছে। তো শুভার মা খুব বিরক্ত ছিলেন তার উপর। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি চোখ ছিল। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট। এখানে দেখো দীর্ঘ শব্দটার অর্থ কি? বড়। এখানে সুদীর্ঘ যখন বলা হচ্ছে তখন দীর্ঘটাকে আরো বেশি বিশেষায়িত করা হচ্ছে, অর্থাৎ তার চোখের পল্লব মানে কি? পাতা। পল্লব হচ্ছে এখানে পাতা। এখানে চোখের পাতা বলছে, সুদীর্ঘ পল্লব মানে অনেক বড় চোখের পাতা আর কি, এরকম বুঝাচ্ছে। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। তার চোখ কিরকম ছিল? কালো, কালো চোখ ছিল। এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। ওষ্ঠাধর শব্দটার অর্থ কি? ওষ্ঠ যোগ অধর। অধর অর্থাৎ এই শব্দটার অর্থ কি? ঠোঁট, ঠিক আছে? উপরের এবং নিচের ঠোঁটকে একসাথে বলা হয় ওষ্ঠাধর। উপর এবং নিচের ঠোঁটকে একসাথে বলা হয় ওষ্ঠাধর, ঠিক আছে? তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র, অর্থাৎ কোনো অনুভূতি তার মনে হলে, কোন একটা ভাবের আভাস পেলেই কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কিশলয় শব্দটার অর্থ হচ্ছে গাছের পাতা। কচি কিশলয় হচ্ছে গাছের নতুন পাতা, ঠিক আছে?
কচি কিশলয়কে আমি একসাথে লিখছি। কচি কিশলয় শব্দটার অর্থ গাছের নতুন পাতা। কচি কিশলয় শব্দটার অর্থ গাছের নতুন পাতা মতো কাঁপিয়া উঠিত। অর্থাৎ পুরো লাইনটা কি বোঝাচ্ছে যে শুভার কথা ছিল না, কিন্তু তার চোখ দুটো এত সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বা এত বড় পাতা ছিল, এবং তার ঠোঁট দুটো, তার ওষ্ঠাধর, তার উপরের এবং নিচের ঠোঁট কোনো একটা ভাবের আভাস বা কোনো একটা অনুভূতি হওয়া মাত্র কচি কিশলয়ের মতো, মানে গাছের নতুন পাতা যেরকম আস্তে আস্তে তোমার কেঁপে উঠে না, কোনো একটু বাতাস পেলেই কেঁপে উঠে ভয়ে, সেই রকম ভাবে কেঁপে উঠতো। বুঝতে পেরেছো মেটাফোর গুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে? এখানে কিন্তু সবকিছু শুভার বৈশিষ্ট্য বোঝাতে মেটাফোরিক অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। অর্থাৎ কি বলছে যে আমরা যারা কথা বলতে পারি, আমরা কথার মাধ্যমে যে ভাবগুলো মনের প্রকাশ করি, সেটা কিন্তু অনেক সময় আমরা একটা কথা বলতে চাই, কিন্তু আমাদের মুখ থেকে যখন কথাটা বের হয় সেটা অন্যরকম ভাবে প্রকাশিত হয়, তাই না? এটা নিয়ে কিন্তু মানুষে মানুষে অনেক দ্বন্দ্ব, তুমি এভাবে কেন কথা বললে, হয়তো আমি এক টোনে তোমাকে একটা কথা বলেছি, তুমি কথাটাকে অন্যভাবে মনে করছো যে না তুমি তো আমাকে হার্ড টোনে কথাটা বলেছো। তো এটাই বলছে যে আমরা সঠিকভাবে আসলে আমাদের ভাষা থাকার পরও অনেক সময় আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি না। বলছে যে প্রকাশ করি আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, মানে অনেক চেষ্টা করে আমাদের একটা মানে সঠিক টোন প্রকাশ করতে হয় আর কি ভাষার, কতটা তর্জমা করার মতো। তর্জমা শব্দটার অর্থ কি? অনুবাদ, ঠিক আছে? অনুবাদ অর্থাৎ তোমার ধরো যে আমরা কোনো একটা কথা নিজেদের মনের মধ্যে আমাদের যে ভাবটা উদয় হচ্ছে বা ভাবটা উঠছে, সেটা কিন্তু আমরা তোমার অনুবাদ করার মতো করে নিজেদের মুখে বলছি, মানে ওই ধারণাটাকে আমরা মুখে যখন প্রকাশ করছি তখন কিছুটা তর্জমা বা অনুবাদ করে নিতে হচ্ছে আমাদের, ঠিক আছে? এটা বুঝাচ্ছে। সকল সময় সঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়। অর্থাৎ দেখো কি বলছে, আমরা একটা কথা সবসময় শুনি না যে চোখ কখনো মিথ্যা বলে না। অর্থাৎ তুমি হয়তো মুখে মিথ্যা কথা বলছো, কিন্তু সামহাও তোমার চোখ দেখে এটা বোঝা যায় যে তুমি আসলে মিথ্যা কথা বলছো। হ্যাঁ, তোমার চোখ মানে সঠিকভাবে ইনপুট দেয়, আউটপুট দেয় না, ঠিক আছে? এই জন্য বলছে কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। অর্থাৎ শুভা যেহেতু কথা বলতে পারে না, তার মনের যে ভাবটা আছে, তার যে ডাগর কালো চোখ, খুব কালো চোখ ছিল, সেটা কোনো কিছু তর্জমা ছাড়াই তার চোখের মাধ্যমে প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে? মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, অর্থাৎ তার যে মনের যে ভাবটা সেটা চোখের উপরে অটোমেটিক্যালি ছায়া ফেলে দেয়, একটা যে মনের ভাবটি চোখের মাধ্যমে প্রকাশিত হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে? ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়। প্রসারিত হওয়া মানে কি? বিস্তৃত হওয়া, ঠিক আছে? বিস্তৃত হওয়া। আর মুদিত হয়ে যাওয়া মানে কি? মানে সংক্ষিপ্ত হয়ে আসা, ঠিক আছে? মুদিত হওয়া এখানে সংক্ষিপ্ত হওয়া উপলক্ষে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভাব আপনি তাহার উপরে প্রসারিত কখনো মুদিত হয়, অর্থাৎ কখনো তার ওই চোখের মাধ্যমে বোঝা যায় যে তার ভাবটা আসলে বিস্তৃত নাকি তার ভাবটা আসলে এখানে সংক্ষিপ্ত, ঠিক আছে? কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া যায়। অর্থাৎ তার মনের ভাবটা তার চোখের মাধ্যমে কখনো ভাবে সে যখন অনেক উত্তেজিত হয়ে যায় বা তার অনেক উত্তেজনার প্রকাশ পায় তার চোখের মাধ্যমে, তখন উজ্জ্বল ভাবে জ্বলিয়া উঠে, সে অনেক কিছু বলতে চাচ্ছে একসাথে তার চোখের মাধ্যমে, ঠিক আছে? কখনো ম্লান ভাবে নিবিয়া যায়, অর্থাৎ যখন তার কোনো কিছু বলার কোনো কিছু থাকে না বা তার মন খারাপ থাকে, তখন কিন্তু তার মনের কোনো ভাবই আর তার চোখে প্রকাশ পায় না। এই জন্য সেক্ষেত্রে বলছে কখনো ম্লান ভাবে নিবিয়া আসে, ঠিক আছে?
কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। বলছে এটা কিন্তু সবগুলো তার ভাষা, তার যে চোখের ভাষা সুভার, সেটা নিয়ে বলা হচ্ছে, ঠিক আছে। বলছে কখনো অস্তমান চন্দ্রের মতো, চন্দ্র শব্দের অর্থ তো আমরা জানি তাই না, চাঁদ। তাহলে অস্তমান চন্দ্র মানে কি, অস্ত যাচ্ছে, অস্ত যাচ্ছে এমন বা ডুবে যাচ্ছে। সূর্য অস্ত যাওয়া মানে কি, সূর্য ডুবে যাওয়া। চন্দ্র অস্ত যাওয়া মানে চন্দ্র ডুবে যাওয়া। এখানে অস্তমান মানে অস্ত যাচ্ছে এমন, এমন বা ডুবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে, কখনো অস্তমান চন্দ্রের মতো চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া পড়ে। মানে কখনো তার মনের ভাব, চাঁদ যখন নিবে একদম ডুবে যায় তখন কি জায়গাটা অন্ধকার হয়ে যায়, ওখানে প্রকাশের আর কোনো কিছু থাকে না। কখনো সুভার মনের ভাব ওরকম অস্তমান সূর্যের মতো হয়, আবার কখনো কিরকম হয় দেখো, দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। অর্থাৎ বিদ্যুৎ যখন ধরো আকাশে বিদ্যুৎ যখন চমকায় তখন কি হয়, একটা একটু শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আলো চারদিকে ছড়িয়ে পড়ে। তো সুভার মনের ভাবের কথা এরকম করে বলা হচ্ছে যে কখনো কখনো তার মনে এত ভাবের সৃষ্টি হয় যে সবগুলো এরকম বিদ্যুতের মতো চারদিকে ঠিকরিয়া ওঠে। ঠিকরিয়া ওঠা মানে কি, চারদিকে ছড়িয়ে পড়া, ঠিক আছে। দিক মানে চারদিকে, দিক শব্দটার অর্থ চারদিকে ঠিকরিয়া ওঠে। ঠিকরিয়া ওঠা শব্দটার অর্থ ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া, ঠিক আছে, মনে থাকবে, দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। কি বলছে, মুখের ভাব বই, অর্থাৎ কি সুভার কথা বলছে যে তোমার, তার তো মুখের ভাব ছাড়া অন্য কোনো ভাষা নেই তাই না, সে তো মুখে কথা বলতে পারে না, একমাত্র তার যে এক্সপ্রেশন চোখ মুখে সেটাই তার একমাত্র ভাষা, তাই না। আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, অর্থাৎ আজন্মকাল বলতে জন্ম থেকেই যার মুখের ভাব ব্যতীত অন্য কোনো ভাষা নেই। তাহার চোখের ভাষা অসীম উদার, তার চোখের ভাষাটা কিরকম, অসীম উদার বা যেটার কোনো সীমা নেই, এত বিস্তৃত। অসীম উদার বলতে একটা বিস্তৃত ভাষার কথা বলা হচ্ছে, যেটার মাধ্যমে একসাথে অনেকগুলো এক্সপ্রেশন ফুটে ওঠে। অতল স্পর্শ গভীর, অর্থাৎ সমুদ্রে যেটা তল থাকে না, যে সমুদ্র বা যে নদীর কোনো তল থাকে না, সেটা যেরকম গভীর হয়, সেই ওই গভীরতাটার সাথে সুভার যে মনের ভাব সেটাকে তুলনা করছে, ঠিক আছে। এখানে সবকিছু কিন্তু মেটাফরিক অর্থে ব্যবহৃত হয়েছে। অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। কি বলছে, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। স্বচ্ছ আকাশে কি, আকাশে যে আকাশে মেঘ থাকে না সেই আকাশের কিন্তু সবকিছু অনেক স্বচ্ছভাবে দেখা যায়। তোমার আকাশে সূর্য দেখা যায়, যদি তোমার মেঘ না থাকে চাঁদ দেখা যায়, একদম স্বচ্ছ, তাই না। স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। কি বলছে দেখো, উদয়াস্ত, উদয় যোগ অস্ত, উদয়াস্ত শব্দটার অর্থ হচ্ছে উদয় যোগ অস্ত, অর্থাৎ সূর্য বা চন্দ্র একদম উঠা, উদয় থেকে শুরু করে অস্ত যাওয়া পর্যন্ত, একদম ডুবে যাওয়া অবধি উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। মানে ধরো তোমার কোন সূর্য বা চাঁদ যখন উঠে তখন যে আকাশ আলোকিত হয়ে যায়, এবং যখন নিভে যায়, যখন ডুবে যায় বা অস্ত যায় তখন যে আকাশের আলোটা একদম ম্লান হয়ে যায়, নিভে যায়, সেটাই ওই ছায়ালোকের, তখন যে ছায়ালোক একটা ছায়ার জন্ম নেয় বা একটা নিস্তব্ধতার জন্ম নেয়, সেটাই বলছে যে ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। রঙ্গভূমি মানে কি, যে মঞ্চে রঙ্গ করা হয় বা নাটক করা হয়, বলে না যে জীবন একটি নাট্যমঞ্চ বা রঙ্গমঞ্চ, এখানে রঙ্গভূমি বলতে তোমার ওয়াইডলি পুরো পৃথিবীর যে ফাংশনিং সেটাকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। বিজন মহত্ব মানে জনশূন্য মহত্ব, ঠিক আছে। বিজন শব্দটার অর্থ জনশূন্য,
অর্থাৎ তুমি চিন্তা করো একদম নিস্তব্ধ একটা জায়গায়, যেখানে কেউ নেই, এরকম একটা জায়গায় তুমি প্রবেশ করলে, চারপাশে কোনো ধরনের কোলাহল নেই, সেই জায়গাটায় তুমি কিরকম ভাবে নিজেকে ফিল করবে? সিনারিওটার মধ্যে নিজেকে চিন্তা করার চেষ্টা করো, চারপাশে তোমার কোনো শব্দ নেই, সেইটার যে তোমার একটা নিস্তব্ধ একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটাকেই বলা হয় বিজন মহত্ব। ঠিক আছে, ওই পরিবেশটার যে মহত্ব, ওই পরিবেশটার যে তোমার গভীরতা, সেটাকেই বলা হয় বিজন মহত্ব। এজন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে অর্থাৎ বলা হচ্ছে যে তার যেহেতু মুখের ভাষা ছিল না, সে তার সব ভাষা কি চোখের মাধ্যমে, তার ভাবের মাধ্যমে প্রকাশিত হতো। অর্থাৎ তার এই মুখের ভাষা না থাকার ফলে তার এক্সপ্রেশনের মধ্যে একটা বিজন মহত্ব প্রকাশিত হতো। ঠিক আছে, একটা জনশূন্য মহত্ব তৈরি হতো। এই জন্যই কিন্তু সাধারণ যে বালক বালিকারা ছিল, তার সমবয়সী আশেপাশের যে বালক বালিকারা বা ছেলেমেয়েরা ছিল, তারা তাকে কি করতো? এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। অর্থাৎ তাকে তার এই বিজন মহত্বের জন্য, তার একটু অন্যরকম এই ফিচারগুলোর জন্য তাকে কিন্তু সবাই একটু ভয় করে চলতো এবং তার সাথে খেলা করতো না। ঠিক আছে, সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। নির্জন মানে কি? জনশূন্য। এই বিজন শব্দটার অর্থ যেটা, নির্জন শব্দের অর্থ কিন্তু সেটা। অর্থাৎ নির্জন শব্দটার অর্থ জনশূন্য। জনশূন্য। দ্বীপ্রহর, দ্বীপ্রহর শব্দটার অর্থ কি? দ্বিতীয় প্রহর। ঠিক আছে, দ্বিতীয় প্রহর। দ্বীপ্রহর শব্দটার অর্থ দ্বীপ্রহর বা দ্বিতীয় প্রহর বা দ্বিতীয় বেলা। ঠিক আছে, এখন দ্বীপ্রহর হিসেবে তুমি দিনের দ্বীপ্রহরকেও চিন্তা করতে পারো, রাতের দ্বীপ্রহরকেও চিন্তা করতে পারো। দিনের দ্বীপ্রহর বলতে আমরা কি বুঝি? দুপুরের যে অংশটা, সেটাকে বুঝি। আমরা কিন্তু দ্বিতীয় যে প্রহর, দিনের যে দ্বিতীয় প্রহর, সেটা হচ্ছে তোমার দুপুরের অংশটাকে বুঝি। ঠিক আছে, অর্থাৎ তোমার দেখো সকাল থেকে একটা কোলাহল যায়, কিন্তু এই যে দুপুর 2টা-3টার সময় একটা স্তব্ধতা হুট করে চারপাশে বিরাজ করে, তাই না? দুপুরের খাবারের পরে মানুষ কি করে? ওই সময়টা বিশ্রাম নেয়। এই যে ওই সময়টুকুতে যে তোমার নিস্তব্ধতা তৈরি হয়, ওটার কথা বোঝায়। আবার তুমি যদি রাতের দ্বীপ্রহর বা তোমার হচ্ছে রাতের 2টার সময় চিন্তা করো, রাত 2টার সময় কি হয় বলো তো? সারা রাতে সব 10টা-11টা পর্যন্ত কোলাহল চলে, 12টা পর্যন্ত। 2টার সময় যে হঠাৎ করে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন আশেপাশের পরিবেশটা খুব নিস্তব্ধ হয়ে যায়। তাহলে তোমার সুভার যে বাক্যহীনতা, সেটাকে কিসের সাথে তুলনা করছে? জনশূন্য দ্বীপ্রহর বা নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। ওই যে রাত 2টার সময় বা দুপুরবেলা ওই যখন মানুষ ভাত ঘুম দেয়, ওই সময়টাতে যেমন কোনো মানুষ আশেপাশে জেগে থাকে না, ওই সময়টায় যে নির্জন জনশূন্য একটা অবস্থা তৈরি হয়, এর ফলে যে তোমার কোলাহলহীন একটা অবস্থা তৈরি হয়, সেটার কথা বোঝাচ্ছে যে সুভার ওই অবস্থাটা ঠিক সেরকমই, শব্দহীন এবং সঙ্গীহীন। এই দুইটা ওয়ার্ড মনে রাখবে, শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। গ্রামের নাম কি? এটা মনে রাখবে, চণ্ডীপুর। গ্রামের নাম হচ্ছে, সুভাদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। এই লাইনটা থেকে প্রচুর পরিমাণে অনুধাবন আসে। এই লাইনটা একটু খেয়াল করো, লাইনটার ব্যাখ্যা তোমাদের বুঝতে হবে। চণ্ডীপুর একটা গ্রামের কথা বলা হয়েছে, যেটা সুভার গ্রাম। ঠিক আছে, তার পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, ধরো গ্রাম্য একটা ছোট নদী। ঠিক আছে, এই নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। এখানে বাংলাদেশ বলতে বর্তমান যে বাংলাদেশটাকে আমরা বুঝতে পারছি, এটা না। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গল্পটা লিখেছেন তোমার পার্টিশনের আগে। অর্থাৎ এখানে বাংলাদেশ বলতে সমগ্র পুরো যে বাংলা অঞ্চলটা, হতে পারে সেটা পূর্ববঙ্গ, হতে পারে সেটা পশ্চিমবঙ্গ। ঠিক আছে, দুটাকেই বোঝানো হচ্ছে। দুটা পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গের কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে। সেখানে একটা নদী প্রবাহিত হয়েছে। নদীটিকে বলছে কি? গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। অর্থাৎ তোমার গৃহস্থ ঘর বলতে কি বলতো? যারা গৃহস্থ বলতে পারিবারিক কোনো একটা পরিবেশ বোঝায়। ঠিক আছে, গৃহস্থ ঘর বলতে পারিবারিক একটা পরিবেশ।
পারিবারিক একটা পরিবেশ বোঝাচ্ছে। এরকম পারিবারিক একটা পরিবেশে থাকা ওরকম গ্রাম বাংলার একটা মেয়েকে তখনকার প্রেক্ষাপটে তুমি চিন্তা করো সে কিরকম, বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে, অর্থাৎ সে কিন্তু তার পরিবার তার বাড়ি ছেড়ে খুব বেশি দূরে যেতে পারতো না। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার প্রেক্ষাপটে লিখছেন। ধরে নাও আজকে থেকে আরো 150 বছর আগের প্রেক্ষাপটে যখন উনি লিখছেন গল্পটা, তখনকার সমাজ ব্যবস্থাটা আসলে কিরকম ছিল। তখন কিন্তু গৃহস্থ ঘরের যে মেয়েরা ছিল তাদের পদচারণা খুব একটা বেশি দূর যেতে পারতো না। সেই বাড়ি বাহির, সামনে সেই নদীটি, পাশের বাসাটা, এই পর্যন্তই কিন্তু তাদের যে পরিধি এটা সীমাবদ্ধ ছিল। ঠিক আছে। নিরলসা তন্নী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। নিরলসা তন্নী নদীটি অর্থাৎ এখানে নদীটিকে আবার একটা মেয়ের সাথে তুলনা করছে। তন্নী শব্দটার অর্থ কি? তন্নী শব্দটার অর্থ চিকন কোন একটা নদীর কথা বোঝাচ্ছে, বুঝছো? নিরলসা তন্নী নদী মানে যেই নদীটি নিরলস ভাবে অর্থাৎ থেমে না গিয়ে তোমার সরু ভাবে প্রবাহিত হয়ে যায়। নিরলসা তন্নী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করে যায়, অর্থাৎ নিজের যে আশেপাশের কুল বা নিজের যে আশেপাশের পারিপার্শ্বিকতা সেটা বজায় রেখে সে নিজের কাজ করে যায়, নিঃশব্দে নিজের কাজ করে যায়। ঠিক আছে। দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। ধরো একটা মেয়ের সাথে একটা নদীকে তুলনা করা হচ্ছে, এরকম একদম পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা একটা মেয়ের সাথে তার কি দেখা যায় বলতো? তার যে গণ্ডি সেটা কিন্তু আশেপাশের গ্রাম অব্দি সীমাবদ্ধ, তাই না? তো এখানে যে আমরা নিরলসা তন্নী নদীটির কথা শুনতে পাচ্ছি, এই নদীটির ধর্ম কিরকম? দেখা যায় যে যেহেতু নদী তো কখনো থেমে যায় না, নদীটা কিন্তু একটা গ্রামের পর আর একটা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখা যায় যে নদীটার আশেপাশে সকলের গ্রামের মানুষের সাথে তার কোনো না কোনো সম্পর্ক বিরাজমান। এখানে সম্পর্ক কি অর্থে ব্যবহৃত হয়েছে? আশেপাশে সবগুলো গ্রামের মানুষই কিন্তু ওই নদীটার পানি ব্যবহার করে, ওই নদীটাতে হয়তো মাছ ধরে, নদীটাতে নৌকা চালায়। এই জন্য বলছে যে তোমার দুই ধারের গ্রামের সকলের সঙ্গেই তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। সম্পর্ক গুলো কিরকম? যেটা বললাম যে কেউ মাছ ধরছে নদীতে, কেউ নৌকা চালাচ্ছে, কেউ কাপড় ধুচ্ছে, কেউ পানি নিয়ে আসছে। তো দুই ধারের একটা নদীর যে দুটা ধার, দুই ধারের সবার সাথেই তার কোনো না কোনো সম্পর্ক বিরাজমান, এটা বলছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াচ্ছন্ন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিতেছে। এই লাইনটা একটু কঠিন তোমাদের জন্য বোঝা, তো ওয়ার্ড ভেঙে ভেঙে পড়তে হবে। কি বুঝাচ্ছে দেখো, দুই ধারে লোকালয়, একটা নদীর তো দুটা ধার থাকে, তার দুই ধারে লোকালয় বলতে কি? মানুষের বসতি, দুই ধারে মানুষের বসতি। এবং তরুচ্ছায়াচ্ছন্ন উচ্চ তট। তরুচ্ছায়া মানে কি? তরু শব্দটার অর্থ গাছ, তরুচ্ছায়াচ্ছন্ন মানে গাছের ছায়া ঘন বা গাছের ছায়া দিয়ে পরিপূর্ণ, এরকম একটা উচ্চ তটের কথা বলা হচ্ছে, উঁচু একটা জায়গার কথা বলা হচ্ছে। ঠিক আছে। তরুচ্ছায়াচ্ছন্ন উচ্চ তট শব্দটার অর্থ তোমার গাছের ছায়া পরিপূর্ণ। গাছের ছায়াপূর্ণ উচ্চ তট, উঁচু একটা জায়গার কথা, নদীর তট বা নদীর যে কুল সেটার কথা বলা হচ্ছে। যে নদীর তটটা কিরকম? ছায়া বেষ্টিত, অনেকগুলো গাছের ছায়া বেষ্টিত, তোমার উঁচু একটা তট। ঠিক আছে। নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। তটটা তো উঁচু বলা হচ্ছে, নদীর তটটা উঁচু, নিম্নতল দিয়ে নিচ দিয়ে, উঁচু তটের নিচ দিয়ে কি হচ্ছে তোমার সিনারিওটা কল্পনা করো, উঁচু একটা তট, তার নিচ দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী। স্রোতস্বিনী শব্দটার অর্থ কি? নদী। হ্যাঁ, গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী কেন বলা হচ্ছে এখানে? আমরা প্রথম লাইনগুলোতে পড়লাম না যে নদীটাকে একটা হচ্ছে গৃহস্থ বাড়ির মেয়ের সাথে তুলনা করা হচ্ছে, তো এরকম বলা হয় না গৃহলক্ষ্মী, সেখান থেকে বলা হচ্ছে গ্রাম লক্ষ্মী, গ্রামের জন্য যে লক্ষ্মী বা গ্রামের জন্য যে কল্যাণকর। এই শব্দটার অর্থ কি? গ্রামলক্ষ্মী শব্দটার অর্থ কি?
গ্রামের জন্য কল্যাণকর। গ্রামলক্ষ্মী শব্দটার অর্থ গ্রামের জন্য যে কল্যাণকর। গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী অর্থাৎ গ্রামলক্ষ্মী নদীটি আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে। আত্মবিস্তৃত শব্দটার অর্থ কি? নিজেকে ভুলে যাওয়া। আত্মবিস্তৃত মানে নিজের কোনো ভালো মন্দের খেয়াল না থাকা। আত্মবিস্তৃত শব্দটার অর্থ নিজেকে ভুলে যাওয়া, নিজেকে ভোলা, ঠিক আছে। দ্রুত পদক্ষেপে অর্থাৎ অনেক দ্রুত বেগে, নদীর পানিটাকে হচ্ছে তোমার পদক্ষেপ বা পায়ের ধ্বনির সাথে তুলনা করছে। দ্রুত পদক্ষেপে অতি দ্রুত বেগে প্রফুল্ল হৃদয়ে। প্রফুল্ল হৃদয় মানে কি? আনন্দিত হৃদয়, ঠিক আছে, বা আনন্দিত মনে, ঠিক আছে। প্রফুল্ল হৃদয় শব্দটার অর্থ হচ্ছে আনন্দিত মনে। প্রফুল্ল হৃদয় শব্দটার অর্থ আনন্দিত মনে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। অর্থাৎ নিজের অসংখ্য যে কল্যাণ কাজগুলো কি কি বলতো? নদীর, সে কাউকে হচ্ছে নদীর পানি কেউ খাওয়ার জন্য ব্যবহার করছে, কেউ সেখানে কাপড় ধুচ্ছে, তারপর কি হয় ওখানে কেউ নৌকা চালাচ্ছে, কেউ আবার তোমার নদীর পানি থেকে মাছ শিকার করছে। তাহলে এগুলো কি? সবগুলো নদীর কল্যাণ কাজ না? এটাই বলছে আপনার অসংখ্য, অনেকগুলো কল্যাণ কাজে চলিয়াছে। অর্থাৎ পুরো লাইনটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে কি পাবো? যে তোমার নিরলসা তন্নি নদীটি, যেটাকে একটা মেয়ের সাথে তুলনা করছে, তন্নি বা চিকন ওই নদীটি নিরলস ভাবে না থেমে তোমার আপনকুল রক্ষা করে বা নিজের পারিপার্শ্বিক সবকিছু রক্ষা করে তোমার কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার কোনো না কোনো সম্পর্ক রইয়াছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াচ্ছন্ন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। অর্থাৎ চারদিকে তোমার নদীর তটটা হচ্ছে তোমার অনেক বেশি গাছের ছায়া পরিপূর্ণ, নিচ দিয়ে হচ্ছে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী বা গ্রামের জন্য যে কল্যাণকর যে নদীটি, সেটা হচ্ছে আত্মবিস্তৃত, নিজের ভালো মন্দ ভুলে তোমার দ্রুত পদক্ষেপে অতি দ্রুত স্রোতের মাধ্যমে প্রফুল্ল হৃদয় বা আনন্দিত মনে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। নিজের যে কাজগুলো সেগুলো সম্পাদিত করে চলেছে, ঠিক আছে। বলছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। বাণীকণ্ঠ বা সুভাদের ঘরটার অবস্থান কোথায় এটা মনে রাখবে, নদীর একেবারে উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাছের দৃষ্টি আকর্ষণ করে। এই যে দুটি লাইন দিয়েছে এখানে, এই দুইটি লাইন দিয়ে কি বোঝাচ্ছে বলতো? বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ দেখো কি বলছে তোমার, যে তার বাখারির বেড়া। বাখারি কি? বাখারি বলতে তোমার বাঁশ বা তোমার বেড়া যেগুলো দিয়ে দেয় না, ওটাকে বোঝানো হয় বাখারি। বাখারির বেড়া, আটচালা। আটচালা বলতে কি? তার বাড়িতে 8টা চাল দিয়ে তার যে ঘরটা সেটা তৈরি। তো গ্রামে কিন্তু এখনো অব্দি দেখবে যে তোমার চালা বলতে যার যতগুলো চালা রয়েছে বা যার যত বেশি চালা দিয়ে ঘর তৈরি, তাকে ততটা রিচ বা ততটা ধনী মনে করা হয়, ঠিক আছে। আটচালা, গোয়াল ঘর যেখানে গরু থাকে, তারপর ঢেকিশালা যেখানে হচ্ছে ঢেকি রাখা হয়। ঢেকি কি তোমরা চিনো? যেটা দিয়ে হচ্ছে, এখন তো দেখা যায় না, এটা হচ্ছে একটা লোকজ যন্ত্র যেটা দিয়ে তোমার ধান ভানা হতো বা আটা তৈরি করা হতো, এরকম একটা যন্ত্রকে বলা হয় ঢেকি, ঠিক আছে। ঢেকি, ওই ঢেকিটা যে রুমে রাখা হয় সেটাকে বলা হয় ঢেকিশালা। খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাছেরই দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ ওই যে বলা হচ্ছে কি, বাণীকণ্ঠের বাসাটা একদম নদীর উপরে, তাই না? তো নদীর সাইড দিয়ে যে নৌকাগুলো নিয়ে যায় আর কি মানুষজন, নৌকাগুলো যে যায় যাত্রীরা, তাদের সবারই দৃষ্টি আকর্ষণ করে বাণীকণ্ঠের বাসাটা। কারণ তার একটা সচ্ছল অবস্থা, তার আটচালা দেখা যাচ্ছে, তার এত কিছু দেখা যাচ্ছে, এই জন্যই সবার দৃষ্টি আকর্ষণ করে।
এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদী তীরে আসিয়া বসে। বলছে এই গারস্থ সচ্ছলতা বলতে কি গৃহের বা তার বাণীকণ্ঠের বাড়ির যে সচ্ছলতা, ঠিক আছে। গারস্থ সচ্ছলতা এখানে বাড়ির আর্থিক সচ্ছলতা। অর্থাৎ তার বাড়ির যে আর্থিক সচ্ছলতা সেটাকে বলছে গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় সে এই নদী তীরে আসিয়া বসে। এখানে শুভার কথা বলা হচ্ছে যে বাণীকণ্ঠের যে এত আর্থিক সচ্ছলতা বা গারস্থ সচ্ছলতা সেটার মধ্যে শুভা কারো চোখে বা দৃষ্টিগোচর হয় কিনা এটা আমরা জানি না, কিন্তু কাজকর্মের মাঝে শুভা যখনই একটু সময় পায় তখনই অবসর পাওয়া মানে কি সময় পাওয়া, এখানে ঠিক আছে সময় পাওয়া। যখনই একটু সময় পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে, অর্থাৎ যখনই সে সময় পায় তখনই সে ওই নদীটার তীরে যেয়ে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তর্মুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। এই লাইনটা খুব ভালো করে বুঝো। বলছে শুভা যে ভাষা, তার যে কোনো ভাষা নেই, সেই অভাবটা কে পূরণ করে দেয়? প্রকৃতি পূরণ করে দেয়, ঠিক আছে। যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, অর্থাৎ নদীর যে শব্দ প্রবাহিত হয়, নদীর যে কল ধ্বনি, এটা কলধ্বনি বলতে কি নদীর বয়ে যাওয়ার শব্দ। নদীর বয়ে চলার শব্দ, লোকের কোলাহল, আশেপাশের যে মানুষগুলো তাদের যে কোলাহল মানে কি তাদের যে কথা বলার শব্দ সেগুলো। মাঝির গান, এখানে মাঝির গান কি, ধরো নৌকা নিয়ে যে মাঝিরা যায় তখন এই যে জারি গান, সারি গান এগুলো আমরা শুনি না, এগুলো কিন্তু মাঝিরা যে গানগুলো গায় সেগুলোকে বলা হয় জারি গান, সারি গান। এই মাঝিরা যে গান গায় ওটার কথা বলছে। পাখির ডাক, তরুর মর্মর, তরু মানে কি এখানে বলতো? পাতার মর্মর, ঠিক আছে, পাতার মর্মর বা পাতার ধ্বনি। আচ্ছা, কইছিলাম তরু মর্মর। তরু মর্মর শব্দটার অর্থ কি? শুকনো পাতার শব্দ, ঠিক আছে। অর্থাৎ গাছের শুকনো পাতার যে শব্দ সেটা শব্দকে বলে তরু মর্মর, ঠিক আছে। মর্মর করে যে শব্দটা করে। সমস্ত মিশিয়ে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। অর্থাৎ কি বলছে যে সব যে শব্দগুলো শুনলাম এগুলো সবগুলো চারদিকের চলাফেরা, চারদিকে যে মানুষ চলাফেরা করছে সেটা, আন্দোলন কম্পন অর্থাৎ চারপাশে যে শব্দ হচ্ছে এটার ফলে যে গাছ যে কম্পিত হচ্ছে, গাছের পাতা কম্পিত হচ্ছে বা হচ্ছে নদীর পানি আন্দোলিত হচ্ছে, এই জিনিসগুলো সবগুলো একসাথে মিশে কি হচ্ছে? সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায়। সমুদ্রের তরঙ্গ রাশি বলতে সমুদ্রের ঢেউ, ঠিক আছে। তরঙ্গ রাশি শব্দটার অর্থ হচ্ছে ঢেউ। সমুদ্রের ঢেউয়ের ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। অর্থাৎ এই সবগুলো শব্দ একসাথে মিশে এসে বালিকার অর্থাৎ শুভার কথা বলা হচ্ছে এখানে। বালিকাটাকে শুভা, শুভার যে চিরনিস্তব্ধ যে হৃদয় উপকূল, অর্থাৎ যে হৃদয়, সে তো কথা বলতে পারে না, এই জন্য বলা হচ্ছে যে চিরনিস্তব্ধ হৃদয় উপকূল। উপকূল শব্দটার অর্থ কুলের সদৃশ, অর্থাৎ হৃদয়টাকে এখানে, অর্থাৎ হৃদয়টাকে এখানে কুলের সাথে তুলনা করা হয়েছে, বুঝছো? উপকূলের সাথে তুলনা করা হয়েছে যে
হৃদয়কে যদি আমরা উপকূলের সাথে তুলনা করি তাহলে সেটার নিকট এসে তোমার ভাঙিয়া পড়ে। বা ধরো সমুদ্র রাশি বা সমুদ্রের ঢেউ যখন তোমার উপকূল বা তোমার যে জল স্থল ভাগটা আছে সেটার মধ্যে যেভাবে আছড়ে পড়ে, ঠিক সেভাবে শুভার হৃদয়ে সেভাবে এসে এই সবগুলো শব্দ আছড়ে পড়ে। ঠিক আছে, প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। কি বলছে দেখো, প্রকৃতির এই যে বিবিধ শব্দ, এই যে এতক্ষণ যে আমরা বিভিন্ন শব্দের কথা শুনলাম, তরু মর্মর, নদীর শব্দ, লোকের কোলাহল, মাঝির গান, এগুলোকে সবগুলোকে প্রকৃতির শব্দ বলছে। প্রকৃতির এই বিবিধ শব্দ, বিবিধ শব্দটার অর্থ কি? বিভিন্ন ধরনের। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, অর্থাৎ এক একটা শব্দ এক এক দিকে যাচ্ছে, কোনোটা উপর থেকে নিচে আসছে, কোনোটা সমুদ্রের শব্দ বা নিচ থেকে উপরে আসছে, এরকম বিবিধ গতি বা বিভিন্ন দিকে বিচিত্র গতি বা এক এক দিকে গতি, ইহাও বোবার ভাষা। অর্থাৎ এগুলো সবই কিন্তু বোবার ভাষা। কেন বলছে? শুভা একটা বোবা মেয়ে, সে কিন্তু হৃদয় দিয়ে এই সবগুলো শব্দকে অনুভব করতে পারছে। এগুলো এই জন্য বলা হচ্ছে এগুলো সবকিছুই কিন্তু শুভার ভাষা বা বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ বলছে এই যে আমরা একদম শুরুর দিকে একটা প্যারা পড়েছিলাম না, শুভার গভীর চোখ কি কোন কোন জিনিসগুলো তর্জমা করে, সে যে ওই শুরুর দিকে যেটা পড়েছি, তার যে ভাব, তার সব ধরনের তোমার অনুভূতি সবকিছু তার চোখের মাধ্যমে প্রকাশিত হয়। এটার কথাই এখন আবার বলছে, বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট, অর্থাৎ বড় বড় চোখের পাতা বিশিষ্ট শুভার যে ভাষা, অর্থাৎ শুভার মনের যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। এই লাইনটা মনে রাখবে, বিশ্বব্যাপী বিস্তার কোনটাকে বলা হচ্ছে? শুভার যে তোমার একটা বোবা মানুষের যে মনের ভাষাগুলো, মুখের ভাবগুলো যেগুলো চোখের মাধ্যমে প্রকাশিত হয়, সেটারই বিশ্বব্যাপী বিস্তার বা ওয়াইড একটা রূপ হিসেবে আমরা উপরের যে শব্দগুলোর কথা উল্লেখ করা হয়েছে সবগুলোকে দেখতে পারি। ঠিক আছে, ঝিল্লির অপূর্ণ চিনভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবলই ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস। ঝিল্লির অপূর্ণ মানে কি? অনেক কোলাহলপূর্ণ। ঠিক আছে, ঝিল্লির অপূর্ণ শব্দটার অর্থ কি? কোলাহলপূর্ণ। ঝিল্লির অপূর্ণ শব্দটার অর্থ কোলাহলপূর্ণ। তৃণভূমি হইতে, একটা তৃণভূমি কল্পনা করা হয়েছে যেটা অনেক কোলাহলপূর্ণ। তৃণভূমি মানে কি? ছোট ছোট যে তোমার ঘাস যেখানে জন্মে যে ভূমিতে, সেটার কথা বলা হয় তৃণভূমি। হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত। শব্দাতীত নক্ষত্র লোক বলতে এখানে স্পেসের কথা বুঝিয়েছে, বুঝছো? পৃথিবীর বাইরে কোনো কিছু। এটা বলা হয় না যে ওখানে কোনো সাউন্ড থাকে না, কোনো গ্র্যাভিটি থাকে না যখন স্পেসে যাবে, ওটার কথা বলছে যে শব্দাতীত নক্ষত্র লোক। নক্ষত্র লোক শব্দটার অর্থ নক্ষত্ররা যে লোকে থাকে বা নক্ষত্ররা যেখানে থাকে। এমন একটা মানে একদম শব্দ শূন্য কোলাহলহীন একটা নক্ষত্র লোকের কথা চিন্তা করা হচ্ছে, যেখানে কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস, এই শব্দগুলো খেয়াল করো। ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। অর্থাৎ শুভার যে মনের ভাবগুলো সবগুলোকে একটা লাইনে প্রকাশ করলো। তার কি? তার তো কোনো ভাষা নেই, তার কি আছে? ইঙ্গিত দিয়ে কথা বলতে পারে। তার কি? মুখের ভঙ্গি আছে। এবং সঙ্গীত কি? তার মনের মাঝে প্রকৃতির কোলাহল যে সঙ্গীতের সৃষ্টি করে, সেই সঙ্গীতগুলোর কথা বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর ক্রন্দন, ক্রন্দন মানে কান্না, আর শেষে দীর্ঘ নিঃশ্বাস। তার যে বোবা হয়ে বেঁচে থাকার, প্রতিবন্ধী হয়ে থাকার যে কষ্ট, সেটা যে তার মন থেকে দীর্ঘ নিঃশ্বাস হয়ে বের হয়, সেটার কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছো? এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, মধ্যাহ্নে মানে কি? দুপুরে। ঠিক আছে, দুপুরে যে যখন লাঞ্চ করতে যেত আর কি,
দুপুরে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটা বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। আচ্ছা, এই লাইনটা আমরা একটু ভালোভাবে বুঝি। দুপুরবেলা যখন মাঝিরা এবং জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমাতো, ওই যে তখন একটা কথা বলেছিলাম নির্জন দ্বীপ প্রহর, অর্থাৎ দুপুরের যে সময়টা সেটার কথা বলা হচ্ছে। গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। বিজন মূর্তি মানে কি? জনশূন্য অবস্থা, ঠিক আছে। অর্থাৎ দুপুরে খাওয়ার পরে যে মানুষ একটা ভাত ঘুম দেয়, এবং এটা এখন হয়তো আমরা শহর থেকে এই সিনারিওটা কল্পনা করতে পারবো না, কিন্তু তুমি যদি তখনকার গ্রামের বা পল্লী সমাজের কথা চিন্তা করো, তখন কিন্তু মানুষেরা ওই সকাল থেকে কাজকর্ম করে দুপুরে ক্লান্ত হয়ে ভাত খাওয়ার পরে একটা ভাত ঘুম দিত। সেই সময়টার কথা বলা হচ্ছে যে তখন সবকিছু স্তব্ধ হয়ে যেত, খেয়া নৌকা পারাপার করছে না, পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে না, গৃহস্থেরা ঘুমাচ্ছে, মাঝি জেলের তারা খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েছে। সেই সময় হচ্ছে সহসা স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা শব্দটার অর্থ হঠাৎ, ঠিক আছে, অর্থাৎ হঠাৎ থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি মানে জনশূন্য একটা অবস্থা ধারণ করত। তখন রুদ্র মহাকাশের তলে, রুদ্র শব্দটার অর্থ কি বলতো? সূর্য, ঠিক আছে। রুদ্র শব্দের অর্থ হচ্ছে সূর্য। এখানে রুদ্র মহাকাশ বলতে সূর্য দ্বারা পূর্ণ যে আকাশটা, অর্থাৎ সূর্য উঠে আছে যে আকাশে, সেই মহাকাশটার কথা বলা হচ্ছে। রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি, এবং বোবা প্রকৃতি বলতে এই যে চারপাশে যে তোমার কোলাহল শূন্য একটা জনমানব শূন্য দুপুরে যে অবস্থাটা সৃষ্টি হয় সেটার কথা বলা হচ্ছে বোবা প্রকৃতি, এবং একটি বোবা মেয়ে অর্থাৎ শুভা মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। সুবিস্তীর্ণ রোদে কে বসে থাকতো হচ্ছে বোবা প্রকৃতি। এখানে তো তোমার বলেই দিচ্ছে, তাই না? রুদ্র মহাকাশের নিচে খুবই উজ্জ্বল একটা প্রকৃতির কথা চিন্তা করছে, যেটা রোদের মধ্যে নিশ্চুপ হয়ে আছে, এবং আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। ক্ষুদ্র তরুচ্ছায়া বলতে ছোট গাছের ছায়ার নিচে, গাছের ছায়ায়। এটা গাছের ছায়ায় কে থাকতো বলতো? শুভা থাকতো, ঠিক আছে। তাহলে এখানে একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়, এখানে তরুচ্ছায়ায় শুভা থাকতো। এরপরে দেখো, শুভার যে গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। গুটি কয়েক মানে শব্দটার অর্থ কি? কয়েকটা, ঠিক আছে, সামান্য কয়েকটা। গুটি কয়েক হচ্ছে সামান্য কয়েকটা বা সামান্য কয়েকজন। অন্তরঙ্গ বন্ধু মানে কি? ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, ক্লোজ ফ্রেন্ড ছিল না তাহা নহে। গোয়ালের দুটি গাভী, কে কে তার বন্ধু ছিল এই জিনিসটা দেখো। গোয়ালের দুটি গাভী নাম কি? সর্বশী ও পাঙ্গুলি। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় এটা হচ্ছে খুব আসতো, আমাদের টেস্ট পেপারে আমরা অনেক দেখতাম যে শুভার গাভী দুটোর নাম কি। এখনো এই জিনিসটা আসে, সর্বশী এবং পাঙ্গুলি, নাম দুটো মনে রাখবে। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। অর্থাৎ যেহেতু শুভা বোবা ছিল, তো সে তো ওই গাভী দুটোকে বা গরু দুটোকে নাম ধরে ডাকতে পারতো না, তাই না? কিন্তু শুভার আসার তার যে পদধ্বনি, সে যে আসছে, পায়ের আওয়াজ পেয়েই ওই গরু দুটো বুঝে ফেলতো যে শুভা আসছে, ঠিক আছে। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজেই বুঝিত। বলছে যে শুভার যে কথাহীন একটা সুর ছিল, তার আসার যে পদধ্বনি সেটা একটা করুণ সুর ছিল, যেটা হচ্ছে ভাষা অপেক্ষা প্রাণীগুলো কিন্তু অনেক ভালোভাবে বুঝতে পারত। শুভা কখন তাহাদের আদর করিতেছে,
কখন ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিত। অর্থাৎ শুভা কখন তাদেরকে আদর করছে, কখন হচ্ছে ভৎসনা করা মানে কি বকা দেয়া, ঠিক আছে, কখন বকা দিচ্ছে, কখন মিনতি করছে বা কোনো কিছু রিকোয়েস্ট করছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিত। এখানে তাহারা বলতে কি গাভী দুটো, ঠিক আছে, তাহারা হচ্ছে গাভীগুলো। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত। অর্থাৎ শুভা গোয়াল ঘরে ঢুকে কি হতো, সর্বশীর গ্রীবা মানে কি গলা, ঠিক আছে, গ্রীবা বেষ্টন করিয়া, বেষ্টন করা মানে ধরা, অর্থাৎ তোমার শুভা গোয়ালে ঢুকে সর্বশীর গলা এভাবে ধরে তাকে করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত। অর্থাৎ তার ওই সর্বশী বা ওই গাভীটার কানের কাছে আপনার, এখানে আপনার বলতে শুভার, ঠিক আছে, শুভা তার নিজের গণ্ডদেশ বা গাল, গণ্ডদেশ শব্দটার অর্থ হচ্ছে গাল, ঘর্ষণ করিত, অর্থাৎ গাল টাচ করত, ঠিক আছে, ওই সর্বশীর গলা ধরে তার গলার কাছে বা কানের কাছে তোমার নিজের গালটা টাচ করে আদর করতো আর কি গাভীটাকে। এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া গা চাটিতে লাগিত। সর্বশীর গলা ধরে শুভা আদর করছে এবং সেটা হচ্ছে পাঙ্গুলি দেখতো, দেখে হচ্ছে স্নিগ্ধ দৃষ্টিতে বা একটা খুব আদরে একটা দৃষ্টি দিয়ে তোমার শুভার প্রতি নিরীক্ষণ করিয়া বা শুভার প্রতি তাকিয়ে থেকে তাহার গা চাটিত। কার গা চাটিত? শুভার গা চাটতে থাকতো। গরুরা বা গরু কুকুর যে পোষা প্রাণী যারাই থাকে তারা যে তোমার জিহ্বা দিয়ে চাটার মাধ্যমে তাদের মালিক যারা থাকে তাদের প্রতি একটা আনুগত্য প্রকাশ করে, ঠিক আছে। বালিকা 3-এর মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইতো। কয়বার করে গোয়াল ঘরে যেত এটা মনে রাখবে, নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইতো। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল, অর্থাৎ নিয়ম করে 3 বার তার যেতেই হবে, এছাড়া অনিয়মিত আরো হচ্ছে অনেকবার যেত সে। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। অর্থাৎ তাকে বাসায় যখন কোনো কঠিন কথা শোনা হতো, কথা বলা হতো, কখনো যদি বকা দেওয়া হতো বা তার সাথে খারাপ আচরণ করা হতো, তখন সে কি করত, গৃহে তখন কি করতো, তাহার এই মুখ বন্ধু দুটির, মুখ শব্দটার অর্থ কি বলতো, যারা কথা বলতে পারে না, অর্থাৎ বোবা। মুখ শব্দটার অর্থ বোবা বন্ধু দুটির কাছে, অর্থাৎ সর্বশী এবং পাঙ্গুলি ওই গাভী দুটোর কাছে আসতো, গাভী দুটোর কাছে আসতো। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। কি বলছে যে শুভার যে মন খারাপ, তার এই সহিষ্ণুতাপূর্ণ তোমার বিষাদগ্রস্ত দৃষ্টিপাত। কেন সহিষ্ণুতাপূর্ণ বলছে? শুভার তো ভাষা নেই, সে তো কারো কাছে বিচার দিতে পারছে না যে কেউ আমাকে এভাবে বলেছে, ওভাবে বলেছে, আমার সাথে খারাপ আচরণ করছে, এগুলো তো সে বলতে পারছে না। এই জন্যই বলছে সহিষ্ণুতাপূর্ণ, কিন্তু তার যে মন খারাপ এটা তার চোখ দেখে বোঝা যেত। বিষাদ শান্ত দৃষ্টিপাত, অর্থাৎ চুপ করে থাকা, মন খারাপ করা যে দৃষ্টিপাত, সেটা হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। অর্থাৎ গাভী দুটো কিন্তু ওই তোমার শুভার যে বিষাদগ্রস্ত চেহারা ছিল সেটা দেখে তাদের অন্ধ অনুমান শক্তির দ্বারা কিছু একটা বুঝে নিত যে তোমার শুভার আজকে মন খারাপ, ঠিক আছে। এবং মর্মবেদনা বলতে মনের কষ্ট, ঠিক আছে, মর্মবেদনা শব্দটার অর্থ মনের কষ্ট। এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। অর্থাৎ তারা যখন বুঝতে পারতো শুভার মন খারাপ, তখন কি করতো, তারা শুভার কাছে এসে নিজেদের শিংটা শুভার গায়ের কাছে তোমার রেখে বা শুভাকে ধীরে ধীরে তোমার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো তাদের শিং দিয়ে, বুঝতে পেরেছো। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। আর কে কে শুভার বন্ধু ছিল? 2টা গাভী আমরা পেয়েছি, সর্বশী এবং পাঙ্গুলি। আর 2টা ছিল, একটা ছিল হচ্ছে ছাগল আর একটা ছিল বিড়াল শাবক। বিড়াল শাবক শব্দটার অর্থ হচ্ছে তোমার
বিড়ালের বাচ্চা, ঠিক আছে, বা ছোট বিড়াল, এখানে বিড়ালের বাচ্চা হিসেবেই মূলত ব্যবহার করা হয়েছে। বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষ ভাবে মৈত্রী ছিল না। সমকক্ষ ভাবে মৈত্রী এই শব্দটার অর্থ বন্ধুত্ব, ঠিক আছে। অর্থাৎ ধরো তুমি তোমার যে বন্ধু তার সাথে কি তুমি সমকক্ষ, সে তো তোমার সমকক্ষ, তাই না? তার সাথে মৈত্রী মানে বন্ধুত্ব বা একটা সুসম্পর্ক, তার সাথে যে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুভার সাথে সর্বশী এবং পাঙ্গুলির যে এরকম সমকক্ষ মৈত্রী ছিল, এটা হচ্ছে তোমার বিড়াল শাবক এবং ছাগলের সাথে ছিল না। কেন ছিল না দেখো, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। এই ছাগল এবং বিড়াল শাবক গুলো তার বন্ধু না, বরং তার আনুগত্য প্রকাশ করত, তার প্রতি বন্ধুত্ব প্রকাশ করতো না, তার প্রতি একটা আনুগত্য প্রকাশ করতো। শুভা যে তাদের পালন করছে এটা তারা হচ্ছে তাদের ভাষার, তাদের আচরণের মাধ্যমে প্রকাশ করতো, ঠিক আছে। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার নরম কলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত। বলছে যে বিড়ালের যে বাচ্চাটি ছিল সেটা রাতে এবং দিনে শুভার নরম কলটি নিঃসংকোচে মানে কোনো দ্বিধাহীন ছাড়া ভাবেই বা কোনো সংকোচ ছাড়াই ওই শুভার কোলে বসে তোমার সুখ নিদ্রা বা আরামের একটা ঘুমের আয়োজন করতো, ঠিক আছে। এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতের রূপ অভিপ্রায়ও প্রকাশ করিত। অর্থাৎ কি বলছে দেখো, যে কোনো সময় হচ্ছে বিড়ালের শিশুটি তোমার শুভার কোলে এসে বসতো, এবং শুভা যদি তার গ্রীবা মানে আমরা বলেছি গলা, এবং পৃষ্ঠে বলতে তার পিঠে যদি আঙ্গুলি বুলাইয়া দেয়, আঙ্গুলি বলতে আঙ্গুল যদি বুলিয়ে দেয় বা আঙ্গুল দিয়ে যদি তাকে একটু আদর করে, তাহলে যে নিদ্রাকর্ষণের বা হচ্ছে ঘুমানোর আর কি খুব সুবিধা হয়, এটাও সে আকার ইঙ্গিতে বিভিন্ন অভিপ্রায়ে হচ্ছে বুঝিয়ে দেয় শুভাকে, ঠিক আছে। এটা হচ্ছে বিড়াল শাবকটির কথা বলা হচ্ছে। উন্নত শ্রেণীর জীবদের মধ্যে শুভার আরেকটি সঙ্গী জুটিয়াছিল। এতক্ষণ যাদেরকে আমরা কথা বললাম এগুলো কিন্তু কোনো উন্নত শ্রেণীর প্রাণী না, তাই না? সবাই হচ্ছে তোমার মুখ প্রাণী বা সবাই হচ্ছে গৃহপালিত প্রাণী, এগুলো সব কেউই কিন্তু উন্নত শ্রেণীর প্রাণী না। এরপরে বলা হচ্ছে, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এতক্ষণ আমরা কি দেখলাম বলতো, যেসব প্রাণীদেরকে দেখলাম তাদের সাথে শুভার একটা সমভাষা ছিল। কেন সমভাষা ছিল? কারণ শুভাও কথা বলতে পারতো না, ওই যে প্রাণীগুলো গৃহপালিত প্রাণীগুলো ওদেরও তো কোনো ভাষা নেই, তাই না? ওরকম এই জন্য ওদের একটা সমভাষা ছিল। কিন্তু এখন যার কথা বলা হচ্ছে সে হচ্ছে ভাষা বিশিষ্ট জীব, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি এখানে একটা মানুষের কথা বলা হচ্ছে, তাই না? আসো দেখি মানুষটা কে। গোসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ। কাদের ছোট ছেলে? গোসাই। গোসাই হচ্ছে তোমার হিন্দুদের একটা জাত বা সনাতন ধর্মাবলম্বীদের একটা জাতের নাম হচ্ছে গোসাই বলা হয় তাদেরকে। গোসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ। প্রতাপের কথা এতক্ষণ বলা হয়েছে। লোকটি নিতান্ত অকর্মণ্য। অকর্মণ্য মানে যার কোনো কাজকর্ম নেই এরকম। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় যাহারা নিঃসম্পর্ক তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন এক একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটি অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ এই প্যারাটা আমি পুরোটা একবারে পড়ে ফেললাম। কেন পড়ে ফেললাম? এটা পুরোটা হচ্ছে কাকে নিয়ে বলা হচ্ছে? প্রতাপকে নিয়ে বলা হচ্ছে, তাই না? এখন কি বলা হচ্ছে দেখো, প্রতাপ হচ্ছে নিষ্কর্ম একটা লোক, যে কোনো কাজকর্ম করে না, অকর্মণ্য, ঠিক আছে, কোনো কাজ নেই তার, এবং তার পিতামাতা মানে প্রতাপের পিতামাতা তার উপর খুব বিরক্ত। কিন্তু এখানে কি বলছে, সে যে কাজকর্ম করে সংসারের কোনো উন্নতি করতে পারবে এটা তার পিতামাতা মনেই করে না। কিন্তু এই ধরনের যে নিষ্কর্ম বা হচ্ছে কর্মহীন মানুষেরা থাকে, তারা তাদের অনাত্মীয় বা হচ্ছে আশেপাশে যে মানুষগুলো থাকে যাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না, তাদের খুব প্রিয় পাত্র হয়। কেন প্রিয় পাত্র হয়? এখানে দেখো সরকারি সম্পদের সাথে তুলনা করছে, যে ধরো
আমাদের মানে আশেপাশে আমরা যে সরকারি সম্পদগুলো দেখি সেগুলো কি সবাই ব্যবহার করতে পারে, সবার বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আর কি, এটা তো প্রাইভেট প্রপার্টি না, এই জন্য ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি। এই কথাই বলছে যে তোমার প্রতাপের মতো লোকরা যদি সমাজে থাকে তাহলে তাদেরকেও সবাই নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করতে পারে, অর্থাৎ নিজেদের ছোটখাটো কাজে ব্যবহার করতে পারে। কেউ হয়তো কোনো প্রয়োজনে ডাকলো, তারা যে কোনো মুহূর্তে ছুটে চলে যায়। এই জন্য অনাত্মীয় যে লোকরা থাকে তাদের খুব প্রিয় পাত্র হয়ে ওঠে এই তোমার অকর্মণ্য বেকার মানুষগুলো, এটাই বোঝানো হয়েছে। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা, এটা কিন্তু জ্ঞানে আসে, খুব মনোযোগ দিয়ে লাইনটা দাগিয়ে নিবে। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা, অর্থাৎ তোমার প্রতাপের প্রধান শখ কি, এটা তোমাদের জ্ঞানে আসবে। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়, অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত হইতে দেখা যাইত। অর্থাৎ বলছে কি মাছ ধরার মাধ্যমে অনেক সময় বসে বসে কাটিয়ে দেওয়া যায়, এই জন্য এটা, যেহেতু প্রতাপ অকর্মণ্য একটা লোক ছিল এই জন্য এটা তার খুব প্রিয় একটা কাজ ছিল। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, অর্থাৎ অপরাহ্ন বলতে কি দুপুরের কথা বলা হচ্ছে বা বিকালের কথা বলা হচ্ছে। বিকালে নদী তীরে, অপরাহ্ন হচ্ছে অন্যের যে অপর পার বা হচ্ছে তোমার দিনের যে পরের ভাগটা, ওটার কথা বলা হচ্ছে। বিকালবেলা তাকে নদী তীরে এই কাজে বিকালে তাকে নদী তীরে প্রায় এই কাজে দেখা যেত আর কি। এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো, এবং সুভাও যেহেতু এই সময় হচ্ছে নদী তীরে এসে বসতো এবং এই জন্যই সুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হতো এই সময়। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। দেখো কি বলছে, যে কোনো কাজের সময় যদি প্রতাপ একটা সঙ্গী পায় তাহলে খুব ভাল লাগে তার, মানে সে খুব সঙ্গপ্রিয় একজন মানুষ। এবং যখন মাছ ধরে তখন যেহেতু মাছ ধরার কাজে কনসেন্ট্রেট করতে হয়, এজন্য ওই সময় যদি কোনো বোবা সঙ্গী পাওয়া যায় যে কথা না বলে শুধু পাশে বসে কোম্পানি দিবে তাহলে খুব ভালো হয়। এই জন্য কি বলছে, প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, এই জন্য নির্বাক সঙ্গী হিসেবে সুভার কিন্তু একটা মর্যাদা ছিল প্রতাপের কাছে, ঠিক আছে। এজন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর যোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। তাহলে প্রতাপ সুভাকে কি বলে ডাকতো, সু বলে ডাকতো। এটা কিন্তু তোমার এমসিকিউতে চলে আসে, এই লাইনটা মনে রাখবে। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনীতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। সুভা কোথায় বসে থাকতো, তেঁতুল তলায় বা তেঁতুল গাছের নিচে, এটা মনে রাখবে, জ্ঞান আসে। এবং প্রতাপ অনতি দূরে মানে খুব কাছেই বসে, খুব বেশি দূরে নয়। ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজের হাতে সাজিয়া আনিত। দেখো প্রতাপের জন্য কি বরাদ্দ ছিল, পান, এবং সুভা ওটা নিজের হাতে সাজিয়ে আনতো। পান বলে সাজানো, পান সাজিয়ে আনা বলে, বুঝছো। তোমরা যদি হচ্ছে রবীন্দ্রনাথের কোনো উপন্যাস পড়ো বা ছোট গল্প পড়ো, দেখবে ওখানে পান সাজানো খুব একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা সবসময় তুমি যাকে কেয়ার করো, যার প্রতি বা যার প্রতি তোমার শ্রদ্ধা আছে, তার জন্য হচ্ছে তুমি পান সেজে নিয়ে যাবে, এরকম একটা রীতি ছিল আর কি। তো এখানে তোমার সুভা যেহেতু প্রতাপকে শ্রদ্ধা করতো এবং তার প্রতি তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই জন্য তার জন্য একটা পান সাজিয়ে নিয়ে যেত, ঠিক আছে। এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো একটা কাজে লাগিতে, কোনো মতো জানিয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। কি প্রার্থনা করিত, অলৌকিক ক্ষমতা। সুভার কথা বলা হচ্ছে, ঠিক আছে। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। অর্থাৎ কি বলছে এখানে, পুরোটাই কি হচ্ছে, এই লাইন থেকে দেখো সুভার মনের ভাব প্রকাশ হচ্ছে, ঠিক আছে। সুভার মনের বাসনা,
শুভার মনের বাসনা প্রকাশিত হচ্ছে। কি বলছে দেখো, যে শুভা মনে মনে ভাবছে, মানে মাছ ধরার সময় তো একজনই আসলে ছিপ ফেলে থাকে, এখানে তো আর কোনো কাজ করার নেই, কিন্তু শুভার খুব ইচ্ছা ছিল যে সে যদি প্রতাপের কোনো একটা কাজে লাগতে পারতো তাহলে তার জন্য খুব ভালো হতো। ঠিক আছে, সে এটা মানে সে কল্পনা করছে, তার ভাবনা এরকম আসছে যে আমার যদি কোনো একটা অলৌকিক ক্ষমতা থাকতো তাহলে আমি অবাক করে দিতাম প্রতাপকে যে আমি এই কাজটি করতে পারি এটা দেখিয়ে। এটা হচ্ছে পুরোটাই মনের বাসনা শুভার। ঠিক আছে, মনে করো শুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটি সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকার সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু, আমাদের সেই সু মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। অর্থাৎ দেখো, এই লাইনটা দিয়েও পুরাটাই কিন্তু শুভার কল্পনা। এটাও শুভা কি কল্পনা করছে যে তোমার প্রতাপ যখন নদীর ধারে মাছ তুলতে, মাছ ছিপে ধরতে আসে, তখন সে যদি দেখতো ওখানে একটা মণি পড়ে আছে এবং সেই মণি নিয়ে সে যদি পানিতে ডুব মারতো, তখন সে যে দেখতো নদীর নিচে যে পাতালপুরী, পাতাল মানে কি তোমার নদীর নিচে যে জায়গাটা, ওটাকে বোঝানো হচ্ছে, ওই পাতালপুরীতে প্রজাশূন্য একটা রাজ্যের রাজকুমারী হচ্ছে আমাদের শুভা। এটা হচ্ছে পুরাটাই কল্পনা। এটা এরকম কি হতে পারতো না? শুভা বলছে তাহা কি এতই অসম্ভব? অসম্ভব না, কিন্তু তারপরও সে সেই প্রজাশূন্য পাতালপুরীর রাজবংশে না জন্মগ্রহণ করিয়া বাণীকণ্ঠের ঘরে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ সেই পাতালপুরী, সে যে কল্পনা করছে নিজেকে পাতালপুরীর রাজকন্যা হিসেবে, সে ওটা না হয়ে সে হচ্ছে বাণীকণ্ঠ অর্থাৎ তার পিতার ঘরে জন্মগ্রহণ করেছে। এটাই বোঝাচ্ছে যে তার যে মনের আকাঙ্ক্ষা, তার যে মনের সুপ্ত বাসনা, এটা পূরণ হলো না, এটা পুরোটাই প্রতাপকে ইমপ্রেস করার জন্য শুভার যে তোমার বাসনাগুলো সেটা প্রকাশিত হয়েছে। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন নির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। দেখো, পুরাটা দিয়ে কি বোঝানো হচ্ছে, তোমার শুভা বয়সন্ধিতে পদার্পণ করছে। ঠিক আছে, শুভা অর্থাৎ কি বলছে দেখো, যে শুভার এখানে বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। তখনকার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ এখন থেকে 120-150 বছর আগে যখন লিখছে, তখন কিন্তু মেয়েদের খুব অল্প বয়সেই ভাবা হচ্ছে যে তারা বিবাহযোগ্য হয়ে গিয়েছে, তারা অনেক বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, এই সময় ক্রমে সে আপনাকে আপনি অনুভব করতে পারিতেছে। অর্থাৎ তার যে বাল্য অবস্থা, সে শৈশব থেকে একটা যৌবনের দিকে পদার্পণ করছে, সেই সময় নিজের যে ওয়েটটা, সে যে একটা পরিপূর্ণ মানুষ, সেটা হিসেবে নিজেকে কল্পনা করতে পারছে শুভা। ঠিক আছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে। অর্থাৎ বলা হচ্ছে কি, পূর্ণিমা তিথিতে যেরকম জোয়ার আসে নদীতে, সে ঠিক তেমন ভাবে শুভার জীবনেও একটা নতুন ভাবনার জোয়ার আসছে। হ্যাঁ, এটার ফলে সে একজন নিজেকে নতুন একটা অনির্বচনীয় চেতনা শক্তি বা একটা পূর্বে অনুভব করেনি এরকম একটা চেতনা শক্তির দ্বারা সে নিজেকে নতুন ভাবে অনুধাবন করতে পারছে, অনুভব করতে পারছে। সে আপনাকে দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। সে যখন নিজের একটা এক্সিস্টেন্স সম্পর্কে, সে যখন শৈশব পার হয়ে একটা যৌবনে পদার্পণ করছে, তখন নিজের এক্সিস্টেন্স সম্পর্কে তার যে একটা ধারণা তৈরি হচ্ছে, তখন বয়সন্ধিতে কি হয় বলতো, ট্রানজিশনাল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যখন আমরা যাই, তখন কিন্তু নিজেকে আমরা বুঝতে পারি না আসলে আমরা কি চাই, কি ভাবছি। ঠিক শুভার মনের এই মনোভাবটাই এখানে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে,
এক গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটা কথা কহিতে পারিতেছে না। দেখো, সে এক গভীর পূর্ণিমা রাতে যখন বাইরে যেয়ে বসলো নদীর ধারে যেয়ে, তখন কি দেখলো যে বাইরের যে প্রকৃতি, পূর্ণিমা দিয়ে পূর্ণিমা রাতের কথা চিন্তা করা হচ্ছে। পূর্ণিমা রাত, এটা মনে রাখবে কখন বলা হচ্ছে। শয়নগৃহ বলতে তার যে ঘর, ঠিক আছে, যে ঘরে সে ঘুমায় সেটার কথা বলা হচ্ছে। ঘরের দরজা খুলে ভয়ে মুখ বাড়িয়ে সে কি দেখলো, পূর্ণিমা প্রকৃতি অর্থাৎ পূর্ণিমায় আবিষ্ট যে প্রকৃতি, বাইরের প্রকৃতিটিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া, অর্থাৎ বাইরের যে প্রকৃতি সেটাও শুভার মতো এত রাতে জেগে বসে আছে। এবং কি বলছে যে যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত। এই যে একটু আগে আমরা বললাম যে শুভা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সে কিন্তু বয়সন্ধির মাধ্যমে শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে। তার যে ট্রানজিশনাল পিরিয়ডটা যৌবনের দিকে যাওয়ার জন্য, এটা বলছে দেখো পূর্ণিমা প্রকৃতিও যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত। অর্থাৎ পূর্ণিমা প্রকৃতিও আসলে তার যৌবনের শেষ প্রান্তে, একদম পরিপূর্ণ প্রান্তে আছে, এবং সেও তার ওই যৌবনের শুভার মনে যে বিষাদ, হর্ষ বিষাদের সৃষ্টি হচ্ছে, পূর্ণিমা প্রকৃতির মধ্যে এরকম আনন্দ, হুট করে খারাপ লাগা, হুট করে ভালো লাগা, এই অনুভূতিগুলোর একটা তার অস্তিত্বের যে অনুভূতি সেটা নিয়ে একটা চেতনা তৈরি হচ্ছে, ঠিক আছে। এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটা কথা বলিতে পারিতেছে না। অর্থাৎ তার এই অনুভূতিগুলো তার মনে এত ভারী কিভাবে বিরাজ করছে যে সে একটা কথাও বলতে পারছে না, এবং তার যে চেতনা সেটা তার এই ভাবগুলোকে অতিক্রম করে অনেক দূরে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া, অর্থাৎ বাইরের যে পূর্ণিমার প্রকৃতিটা না, রাতের বেলা চিন্তা করো একদম নিস্তব্ধ শব্দহীন একটা প্রকৃতি, সেখানে একজন নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে আছে। শুভা দাঁড়িয়ে আছে, যে নিজেও কিন্তু ওই প্রকৃতির মতো একটা ট্রানজিশনাল ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সে নিজেকে নিজে প্রতিনিয়ত অনুভব করতে চেষ্টা করছে, সে নিজের এক্সিস্টেন্স সম্পর্কে অবগত হচ্ছে, কিন্তু সে আসলে কি চায়, তার কেন ভালো লাগা খারাপ লাগা কাজ করে, সে এটা অনুধাবন করতে পারছে না, ঠিক আছে। ঠিক বয়সন্ধির বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়েছে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা করিতে আরম্ভ করিয়াছে। কন্যা ভারগ্রস্ত পিতামাতা, এই শব্দটা খেয়াল করো। অর্থাৎ এখানে এমন পিতামাতাকে বোঝানো হচ্ছে যার কন্যা এখনো অবিবাহিত, ঠিক আছে। অর্থাৎ দেখো কি বলছে, যে ধরো কন্যাদায়গ্রস্ত পিতামাতা বলতে এমন পিতামাতাকে বোঝানো হচ্ছে যার যে পিতামাতার কন্যা এখনো হচ্ছে আনম্যারিড, বয়স হওয়ার পরে যাদের বিয়ে হয়নি। তো তার পিতামাতা চিন্তিত হইয়া উঠে আছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। এই প্যারাটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, যে তোমার শুভার মানে তখনকার সমাজে একটা রীতি ছিল যে বয়স হওয়ার পর, নির্দিষ্ট বয়স হওয়ার পরে যদি মেয়েদের বিয়ে না হয়ে যেত, তখন যে পরিবারের মেয়েটার বিয়ে হয়নি সেই পরিবারকে এক ঘরে করতো, অর্থাৎ সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিত। এক ঘরে করা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়া। শুভার পরিবারকেও এরকম এক ঘরে করে দিবে, এরকম জনরব শোনা যাচ্ছে। এবং কি বলছে যে তোমার বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, যেহেতু বাণীকণ্ঠ ধনী ছিল, আমরা শুরুতেই তার গৃহস্থ সচ্ছলতার বর্ণনা করেছি, এই জন্য তার হচ্ছে তোমার শত্রুর অভাব ছিল না। এই জন্য তার শত্রুরাই এই কথাগুলো বারবার প্রচার করছিল যে হচ্ছে তাদেরকে এক ঘরে করে দিতে হবে, যেহেতু এত বড় হওয়ার পরও শুভার বিয়ে হয়নি, ঠিক আছে। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, এখানে শুভার বাবা মার কথা বলা হচ্ছে। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। অর্থাৎ বিদেশ বলতে এখানে, বিদেশ বলতে কিন্তু তোমার অন্য দেশ না,
এক জায়গা থেকে ধরো এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া বোঝাচ্ছে। বাণীকণ্ঠ ধরো বাইরে অন্য একটা জায়গায় চলে গেল, যে এসে বললো যে চলো কলিকাতায় চলো। কোথায় যেতে বললো? কলকাতায় চলে যেতে বললো। কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। উদ্যোগ হওয়া মানে কি? আয়োজন হওয়া। ঠিক আছে, এই শব্দটার অর্থ আয়োজন। অর্থাৎ কলকাতাকে এখানে বিদেশ বলা হচ্ছে, যে অন্য একটা শহরে যাওয়ার আয়োজন হতে লাগলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। অর্থাৎ কুয়াশা যেরকম সকালকে ঢেকে রাখে, প্রভাত মানে কি সকালকে ঢেকে রাখে, ওরকম সুভার যে হৃদয়, সুভার যে মন, সেটা কি হলো? অশ্রুবাষ্প বা কান্নায় তোমার ভরে গেল। একটা নির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। অর্থাৎ শুভা কিন্তু, শুভার মনের মধ্যে যেহেতু সে একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে বুঝতে পারছে যে আশেপাশে তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তার পরিবারকে এক ঘরে করে দিবে এরকম কথা শোনা যাচ্ছে, তখন কি হতো? সে একটা ক্রমাগত একটা আশঙ্কা নিয়ে চলতো যে কি হবে, তাকে কি তার এই জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে কিনা, এরকম নির্বাক হয়ে সে তার পিতামাতার মুখের দিকে চেয়ে থাকতো। ঠিক আছে, বুঝতে চেষ্টা করতো যে হচ্ছে আসলে কি হচ্ছে, কিন্তু তারা কিছুই তাকে বুঝিয়ে বলতো না। এরপর দেখো কি হচ্ছে। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সুদ, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদেরকে ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। অর্থাৎ এরকমই একদিন হচ্ছে শুভা যখন বাইরে গেল, দেখলো যে প্রতাপ মাছ ধরছে এবং প্রতাপ হচ্ছে শুভাকে বলছে, কিরে তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, তোর নাকি বর পাওয়া গিয়েছে, দেখিস আমাদেরকে আবার ভুলে যাস না। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়। মর্মবিদ্ধ হরিণী মানে কি? যে হরিণকে মর্মবিদ্ধ বা তীর দিয়ে বিদ্ধ করা হয়েছে, তীর বিদ্ধ। ঠিক আছে, ব্যাধ মানে কি? শিকারী। শিকারী যে হচ্ছে তোমার তো কি বলে, হরিণটাকে তীর দিয়ে বিদ্ধ করলো, তার কথা বলা হচ্ছে। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি প্রতাপের দিকে চাহিল, তেমনি গাছের তলায় আর বসিল না। কি বলছে যে শুভাকে যখন তোমার প্রতাপ এই কথাটা বললো যে তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে ছেড়ে চলে যাবি, তখন সে এই কথাটা এতটাই আহত হলো, ঠিক যেভাবে তোমার তীরবিদ্ধ হরিণ তোমার শিকারীর দিকে তাকায়, অর্থাৎ যে শিকারী তাকে তীর দিয়ে বিদ্ধ করেছে তার দিকে যে দৃষ্টি দেয়, শুভা ঠিক সেই দৃষ্টিটা প্রতাপের দিকে দিল। ঠিক আছে, এবং নীরবে বলতে থাকলো যে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম যে তুমি আমাকে এভাবে বলছো। সেদিন আর তোমার গাছের তলায় শুভা বসলো না, বাড়িতে চলে গেল। বাণীকণ্ঠ নির্জা হতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিল। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়া পড়িল। অর্থাৎ শুভা এসে তার বাবার কাছে বসলো এবং তার বাবার দিকে তাকিয়ে হচ্ছে কি বাবার কাছে বসিয়া নিঃশব্দে কাঁদতে থাকলো। বাণীকণ্ঠ তো তার ছোট মেয়েকে অনেক আদর করতেন, স্নেহ করতেন, এবং সেও তার কষ্ট বুঝে তাকে সান্ত্বনা দিতে গিয়ে তার কপল, কপল মানে কি? গাল, তার গালে অশ্রু বা কান্না গড়িয়ে পড়লো। ঠিক আছে, কাল কলিকাতায় যাইবার দিন স্থির হয়েছে। কবে কলিকাতায় যাওয়ার দিন স্থায়ী হয়েছে? কালকে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে আসিল। বাল্য সখী মানে কি? ছোটবেলার সাথী। গোয়াল ঘরে তার কোন দুটি বাল্য সখী ছিল? সর্বশী এবং পাঙ্গুলি, অর্থাৎ গাভী দুটো। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া, অর্থাৎ নিজের হাতে খাওয়ায়, গলা ধরিয়া একবার দু চোখে যত পারে কথা বলিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। নেত্র পল্লব মানে কি? চোখের পাতা। নেত্র মানে চোখ, আর নেত্র পল্লব মানে চোখের পাতা। অর্থাৎ শুভার চোখের বিদায় নিতে আসার পরে শুভার চোখের পাতা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুক্লা দ্বাদশী মানে চাঁদের দ্বিতীয় দিন। ঠিক আছে,
শুক্লা দ্বাদশী হচ্ছে চাঁদের দ্বিতীয় দিন। শুভা শয়নগৃহ হইতে, অর্থাৎ চাঁদ যেদিন মানে একদম নতুন চাঁদ ওঠার পর থেকে তার 12 দিন সময় পর্যন্ত দ্বিতীয় দিনের যে সময়টা ওটাকে বলা হয় তোমার শুক্লা দ্বাদশী, নতুন একটা চাঁদ দেখা যায়। ঠিক আছে। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্পসজ্জায় লুটাইয়া পড়িল। শস্পসজ্জা শব্দটার অর্থ ঘাসের সজ্জা, ঠিক আছে, বা ঘাসের বিছানা। অর্থাৎ সে গাছের বিছানায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে, এই ধরণী বলতে কি পৃথিবীকে, এই মুখ প্রকাণ্ড মানবতাকে 2 বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমিও আমাকে যাইতে দিও না মা, আমার মতো 2টি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ সে তার পৃথিবীকে এই মুখ তোমার প্রকাণ্ড মানবতা, যেটা পুরো যে নিস্তব্ধ একটা প্রকৃতি, একটা মানবতা, সেটাকে আঁকড়ে ধরে 2 বাহু দিয়ে আঁকড়ে ধরে সে বোঝানোর চেষ্টা করলো, বলার চেষ্টা করলো যে আমাকে তুমি যাইতে দিও না মা। এখানে মা বলতে সে পৃথিবীকে বোঝাচ্ছে, ঠিক আছে, বা প্রকৃতিকে বোঝাচ্ছে, পৃথিবী বা প্রকৃতিকে বোঝাচ্ছে। আমার মতো 2 বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ লাস্ট এই শব্দটা দিয়ে, সেন্টেন্সটা দিয়ে শুভার যে তোমার প্রকৃতির কাছে চিরতরে থেকে যাওয়ার আকুল মিনতি সেটা প্রকাশিত হচ্ছে। বুঝতে পেরেছো? এই মোটামুটি আমরা শুভা গল্পটা একদম শেষ করে ফেলেছি। তোমরা একটু শব্দার্থগুলো, আমি সবগুলো শব্দ একদম ব্যাখ্যা করে করে বলে দিয়েছি, এবং শেষে পাঠ পরিচিতিটাও একদম খুব ভালোভাবে পড়ানোর সময় বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমরা পুরো ক্লাসটি দেখবে, আশা করি তোমাদের এই শুভা গল্পটি নিয়ে আর কোনো ধরনের সংশয় থাকবে না। আসসালামু আলাইকুম।